ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন, দগ্ধ হয়ে প্রাণ গেল ঘুমিয়ে থাকা চালকের। মধ্যরাতে রাজধানীতে 3টি বাস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা। এক মঞ্চে ইশতেহার ঘোষণা সহ নানা বিধান যুক্ত করে আচরণবিধি জারি। লঙ্ঘন করলে জেল, জরিমানা। মাধ্যমিকের 3 শ্রেণীর বই ছাপানোর চুক্তি হয়নি এখনো। শেষ সময় তড়িঘড়িতে নিম্নমানের বই নিয়ে ফায়দা লোটার শঙ্কা। জানুয়ারিতেই পাবে শিক্ষার্থীরা, দাবি কর্তৃপক্ষের। ব্যাংক বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষায় ডিপোজিট ইন্স্যুরেন্সে আছে মাত্র 18,000 কোটি টাকা। দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। নিরাপত্তায় প্রয়োজন 26,000 কোটির তহবিল। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভেতরে থাকা বাসটির চালক জুলহাস দগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল সোয়া 3টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়েছিলেন চালক। পুলিশ জানায় 3 জন ব্যক্তি হেঁটে এসে 30 সেকেন্ডে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তাদেরকে শনাক্ত ধরতে পুলিশ কাজ করছে। এদিকে মধ্যরাতে রাজধানীতে 3টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যাত্রাবাড়িতে রায়দা, রায়েরবাগে রাজধানী, উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে রাত 12টা 54 মিনিটে আগুনের খবর আসে। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর রাত 2টা 8 মিনিটে যাত্রাবাড়িতে রায়দা পরিবহনে আগুনের সংবাদ আসে। 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2:30টার দিকে আগুন নেভায়। ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ নানা বিধান যুক্ত করে নির্বাচনী আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করে সোমবার রাতে গ্যাজেট প্রকাশ করেছে। প্রথমবারের মতো পোস্টার ব্যবহার বন্ধ করে দেওয়া হলো ভোটের প্রচারে। এছাড়া এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা, আচরণবিধি মানায় দল ও প্রার্থীকে অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারের নিষেধাজ্ঞা সহ কি করা যাবে না তা তুলে ধরা হয়েছে এই বিধিমালায়। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের সক্ষমতাও রয়েছে এসে। প্রাথমিকের 80% বেশি বই ছাপা হলেও মাধ্যমিকের 3 শ্রেণীর বই ছাপার জন্য প্রেসের সঙ্গে এখনো চুক্তি করতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। এতে জানুয়ারিতে এই 3 শ্রেণীর বই পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে জানিয়ে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, শেষ সময় তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লুটতে পারে একটি চক্র। তবে বোর্ড বলছে, বছরের প্রথম দিন নতুন বই পাবে শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্ট। বছরের প্রথম দিন প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে 30 কোটি নতুন পাঠ্য বই। তাই নভেম্বরের মাঝামাঝিতে এসে ছাপাখানায় ব্যস্ত সময় পার করছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। রাজধানীর প্রেসগুলোতে দেখা যায় চলছে চতুর্থ শ্রেণীর বই ছাপার কাজ। প্রাথমিকের 8,69,25,389টি বইয়ের প্রায় 90% ছাপার কাজ শেষ। ইবতেদায়ীর 3,11,19,347টি বইয়ের ছাপার কাজ 70% বেশি সম্পন্ন হয়েছে। আর নবম শ্রেণীর 5,70,68,028টি বইয়ের মুদ্রণ চলছে প্রেসে। তবে এখনও প্রেসের সঙ্গে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12,54,75,971টি বই ছাপার চুক্তি হয়নি। মুদ্রণ শিল্প সমিতি বলছে, সব প্রক্রিয়া শেষ করে বছরের প্রথম দিন এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো প্রায় অসম্ভব। আমরা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে ব্যাংক লোন পাই, আমরা অগ্রিম দিলে ওরা পাল্প ইম্পোর্ট করে না কাগজ বানানো শুরু করে। এই যে সময়টা ক্ষেপণ হচ্ছে, এখন আমাদের লোক ওয়ার্ক অর্ডার পায় নাই, ব্যাংক লোন হয় নাই,
এই যে সময় ক্ষেপণ হচ্ছে, এই জন্য আমরা আশঙ্কা করছি বই সময় মতো যাওয়া। এনসিটিভি বলছে এই 3 শ্রেণীর টেন্ডার প্রথমবার বাতিল হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে বলে দাবি বোর্ড চেয়ারম্যানের। ক্লাস 9-এর যে কাজগুলি, সেই কাজগুলি আমাদের এখন চলমান রয়েছে এবং 6, 7, 8ও এটার পরেই শুরু হয়ে যাবে। অবশ্যই জানুয়ারি 1 তারিখে ছাত্রছাত্রী বই পাবে। এছাড়া গত বছর নিম্নমানের বই সরবরাহের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এবারও বেশ কিছু উপজেলায় মানহীন বই সরবরাহ করেছে এই ছাপাখানাগুলো। সময় মতো না গেলে শেষ সময় যখন তাড়াহুড়া হয়, বইয়ের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। নিম্নমানের বই সরবরাহ রোধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। আমরা চেষ্টা করছি যে কাগজের গুণগত মানটা জানি ঠিক থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মেধা নয়, ভাগ্যই নির্ধারণ করছে একজন শিক্ষার্থী কোন বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। আওয়ামী লীগ সরকারের সময় ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলেও এই পদ্ধতি এখনো বহাল রয়েছে। শিক্ষাবিদদের মতে লটারি পদ্ধতি মেধার অবমূল্যায়ন হচ্ছে। একই সঙ্গে অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থার গুণগত সংস্কারের সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 1,08,716টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল 6,35,072টি, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রায় 6 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু নির্বাচিত হওয়ার একমাত্র উপায় ছিল লটারি নামক ভাগ্য পরীক্ষা। করোনা মহামারীর সময় সংক্রমণ রোধে বিগত সরকারের আপৎকালীন ভর্তি পদ্ধতির সিদ্ধান্ত এখন স্থায়ী রূপ ধারণ করেছে। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে অভিভাবকদের প্রত্যাশা ভাগ্য নয়, মূল্যায়ন হোক মেধার। যদি ভর্তির মাধ্যমে মেধা যাচাই করে পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় তাহলে এটা ভালো হয়। দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে তারা লটারিতে চান্স পেয়েছে কিন্তু বাংলাও পড়তে পারে না। শিক্ষাবিদরা বলছেন উন্নত বিশ্বের কোথাও এ ধরনের ভর্তি পদ্ধতি অনুসরণ করা হয় না। এর ফলে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থায় তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা। 50-এর বাচ্চাটা হয়তো চান্স পেয়ে গেল ভালো জায়গায়, কিন্তু 100-এর বাচ্চাটা হয়তো ভালো জায়গায় চান্স পাচ্ছে না। লটারি সিস্টেমের মধ্য দিয়ে আগে ছেলেমেয়েরা যতটুকু পড়াশোনা করতো এখন কি ততটুকু করবে? উন্নত দেশগুলোতে তো কোথাও লটারি সিস্টেমে আসলে হয় না। আর গবেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা খাতে সংস্কারে কোনো কমিশন গঠন করেনি। ফলে গোড়া থেকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে সুযোগ তা হাতছাড়া হয়েছে। শ্রেণীকক্ষ থেকে শুরু করে আমাদের পরীক্ষা পদ্ধতি পর্যন্ত প্রতিটি জায়গায় নানাবিধ সংকট এবং সনাতন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ঘেরা। 29 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শিক্ষাবর্ষেও মাধ্যমিকে ভর্তি পদ্ধতি লটারি থাকবে জানিয়ে অভিভাবক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আবারও ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুনে প্রাণহানির খবর। ঘটনাস্থলে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওবায়দুল, গতকালকে গভীর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এটি কাল রাত 3:15টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনাটি ঘটে। এখানে ভালুকজানের যে পেট্রোল পাম্প রয়েছে সেই পাম্পে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু আমরা যেটি জানতে পেরেছি জোলহাস নামে একজনের মৃত্যু হয়েছে এবং ফুলবাড়িয়া থানার ওসি যেটি জানিয়েছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা এই যাত্রীবাহী বাসটি ফুলবাড়িয়ায় আসে রাত 2:45 এবং বাসটি তেল নেওয়ার জন্য মূলত পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান এবং রাত অনেক বেশি হওয়ার কারণে কিন্তু একজন নারী এবং তার ছেলে বাসটির ভেতরেই থেকে যান। এছাড়া বাসের ভেতরে ছিলেন বাসের চালক এবং হেল্পার জুলহাস যিনি ছিলেন আর কি। এবং এই সময় দুর্বৃত্ত 3 জন ব্যক্তি আর কি পায়ে হেঁটে এই বাসটির কাছে এসে এবং 30 সেকেন্ডের ভেতরে এই বাসটিতে অগ্নিসংযোগ করে চলে যায় এবং সেখানে বাসটির সাথে সাথে আসলে জ্বলে ওঠে এবং সেখানে যে ছেলেটি বের হতে পারলেও তার মাও গুরুতর আহত হয়েছে। পাশাপাশি ভেতরে থাকা চালক বা হেল্পার যিনি ছিলেন জুলহাস নামে সেই ব্যক্তিটি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান এবং যেটি তিনি
যে জড়িতদের আসলে কারা জড়িত সেটি কিন্তু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যে কাজ শুরু করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ। তারা যেটি বলছে যে এই সিসিটিভি ফুটেজ দেখে আসলে চেহারা শনাক্ত করা যাচ্ছে না, তবে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে আসলে তারা শনাক্ত করার চেষ্টা করছেন কারা এখানে ছিলেন এবং কিভাবে আসলে এই অগ্নিসংযোগটি করা হয়েছে এবং সে সব কিছু যাচাই বাছাই করে পুরো উপজেলার সিসিটিভি ফুটেজগুলো তারা সংগ্রহ করছেন এবং যাচাই করছেন যাতে করে এই ঘটনায় আসলে যারা এই ঘটনাটি ঘটিয়েছে এই গভীর রাতে তাদেরকে শনাক্ত করা যায়। এবং এই ঘটনায় আসলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করেছেন এবং থানার সামনে যে মরদেহ জুলাস নামের যে ব্যক্তিটি বাসটিতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তার মরদেহ কিন্তু থানায় রাখা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসটিতে কিন্তু পুরো আগুন লেগে কিন্তু পুরো বাসটি পুড়ে গেছে এবং সেখানে এই ঘটনায় 2 জন আহত হয়েছে এবং জুলাস নামের সেই যিনি চালক অথবা হেল্পার যিনি ছিলেন এই বাসটিতে তিনি মারা গেছেন। এবং এখানে পুলিশ রাত থেকে আসলে কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে এই বাসটি ঘটনাস্থল থেকে থানার সামনে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ যেটি বলছে তারা এটি শনাক্তের চেষ্টা করছেন, পুরো উপজেলার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছেন এবং কিভাবে এই 3 জন ব্যক্তি তারা এই সিসিটিভি ফুটেজে মূলত 3 জন ব্যক্তিকে দেখা গেছে তারা পায়ে হেঁটে 30 সেকেন্ডের ভেতরে পেট্রোল ঢেলে এই বাসটিতে অগ্নিসংযোগ করে তারা লাপাত্তা হয়। অর্থাৎ এখনো পর্যন্ত আসলে শনাক্ত করা যায়নি কারা ঘটনাটি ঘটিয়েছে এবং কি কারণে ঘটনা ঘটিয়েছে এটি আসলে পুলিশ শনাক্তর চেষ্টা করছে। এই মুহূর্তে উপজেলায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ এই ধরনের ঘটনা এর আগে আসলে এই উপজেলার সাধারণ মানুষ কিন্তু তারা জানতে পারেননি। তবে পুলিশ যেটি বলছে দ্রুততম সময়ে তারা চেষ্টা করছে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত এবং আইনের আওতায় আনার জন্য আসলে তারা চেষ্টা করছে বলে আমাকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ফুলবাড়িয়ার বাসে অগ্নিসংযোগ এবং একজন মৃত্যু ঘটনায় সবশেষ খবর। ময়মনসিংহে বাসে অগ্নিকাণ্ডের ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল হক। ব্যাংকগুলো বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষায় ডিপোজিট ইন্স্যুরেন্সে জমা আছে মাত্র 18,000 কোটি টাকা। এ অর্থে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীদের 1 লাখ টাকা করে পরিশোধ করা সম্ভব। তবে এবার এই তহবিলের অর্থ সম্মিলিত ব্যাংকে বিনিয়োগ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। তবে বিশ্লেষকরা মনে করছেন আমানতকারীদের সুরক্ষায় অপ্রতুল এই অর্থ বিনিয়োগে বাড়বে অন্য আমানতকারীদের নিরাপত্তাহীনতা। সেলিয়া সুলতানার রিপোর্ট। কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে, আর্থিক সংকটে পড়লে বা আমানতের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে ডিপোজিটর ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড তহবিল থেকে আমানতকারীদের তাদের জমার একটি অংশ বা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়। অন্যদিকে বাকি অর্থ অবলুপ্ত ব্যাংকের নিট সম্পদের উপর ভিত্তি করে অতিরিক্ত আমানত সমন্বয় করার নিয়ম রয়েছে। গত 2 দশকে দেশে ব্যাংকিং খাতে কমপক্ষে 13টি ব্যাংক যুক্ত হয়েছে, যার বিপরীতে 15 বছরে মূলধন হারিয়ে টেকনিক্যাল দেউলিয়ার পথে 19 ব্যাংক। এর বিপরীতে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে আমানত বীমায় সুরক্ষিত আছে 18,000 কোটি টাকা, যা থেকে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীদের 1 লাখ টাকা করে দেয়া সম্ভব। অন্যদিকে 2 লাখ টাকা করে হলে এটি অর্ধেকে নেমে আসে। এমন অবস্থায় মার্জারের আওতায় থাকা ব্যাংকগুলোকে সহায়তা করতে এই ফান্ড ব্যবহারের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। যে ব্যাংকগুলোকে আমরা চিন্তা করেছি কম্পেনসেশন করার জন্য, সেটার চূড়ান্ত হিসাব এখনো হয়নি। তবে আমাদের বেশ কিছু কমিটমেন্টও আছে। আমরা অতিরিক্ত কিছু ফান্ড আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাবো যেটা, এবং সরকারের অন্যান্য হিসাব থেকে আমরা এই টাকা যেগুলো পাবো সেগুলো দিয়ে এটা যে পরিমাণ হয়তো ডিমান্ড হবে সেটা আমরা কম্পেনসেট করার ব্যবস্থা করতে হবে। বিশ্লেষকরা বলছেন বরাবরের মতো বাংলাদেশে আমানতকারীরা উপেক্ষিত। পুরো খাতের আমানতকারীদের নিরাপত্তা দিতে ব্যাংকগুলোর অন্তত 26,000 কোটি টাকার তহবিলের প্রয়োজন। তবে 5টি ব্যাংক রক্ষা করতে গিয়ে আমানত বীমার বড় অঙ্ক ব্যবহারের পক্ষে নয় অর্থনৈতিক বিশ্লেষকরা। একটা ব্যাংকেই, যেটাকে নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, সেখানে যদি ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম বা তহবিল থেকে 15,000 কোটি টাকার অধিক এখানে ইনজেক্ট করা হয়, তাহলে কিন্তু অন্যান্য ব্যাংকের যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে সেই দায় মেটাতে কিন্তু বাংলাদেশ ব্যাংক তখন কিন্তু আসলে অপারগতা প্রকাশ করবে বলে মনে হচ্ছে। 2020 সালে আমানত বীমা খসড়ায় 2 লাখ টাকা অনুমোদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক, যা চূড়ান্ত অনুমোদনে পরবর্তী সংসদের অপেক্ষা করতে হবে আমানতকারীদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
প্রায় প্রতি মাসেই এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC, কিন্তু সেই দাম বাস্তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হয় না। নির্ধারিত দামের চেয়ে 200 থেকে 300 টাকা বেশি গুনতে হয় ক্রেতাদের। অভিযোগ, শুধু দাম ঘোষণা করেই খালাস সরকার, নেই কোনো কার্যকর মনিটরিং। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বয়হীনতার অভাবে সমাধান নেই এলপিজির বাজারে, যার দায় নিতে হবে লাইসেন্স ইস্যুকারী প্রতিষ্ঠানকে। শরীফ রুবেলের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC ঘোষিত 12 কেজি সিলিন্ডারের দাম এক, কিন্তু খুচরা বাজারে মিলছে আরেক দামে। নভেম্বর মাসের শুরুতেই 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় 1215 টাকা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নির্ধারিত মূল্যের চেয়ে 200 থেকে 300 টাকা বেশি গুনছেন ভোক্তারা। দাম বাস্তবায়নে কার্যকর নজরদারির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা। তাদের অভিযোগ, শুধু দাম নির্ধারণ করেই দায়িত্ব শেষ করছে সংশ্লিষ্ট সংস্থা। এদিকে বিক্রেতারা বলছেন, সার্ভিস চার্জের কারণেই অতিরিক্ত দাম নিচ্ছেন তারা। 1200 করে দিছি, 1100 করে দিছি, কিন্তু পরে হচ্ছে না। এটা 1215 টাকার সরকার নির্ধারিত করছে, কিন্তু আমাদের তো কেউ নির্ধারিত করে নেই। আমাদের যারা দিয়ে যায় তারা ওই 1500 টাকা করে নিয়ে যায়। 50 কেজি গ্যাসে তো ওয়েট বেশি, রিস্কা ভাড়া যাচ্ছে আমার 20-50 টাকা। 50 কেজি 35 কেজিতে আমরা 100 টাকা নিচ্ছি, 12 কেজিতে নিচ্ছি 50 টাকা। সরকার নির্ধারিত দেখতে হবে। এ বিষয়ে কথা বলতে চাইলে ব্রিফিংয়ের বাইরে সাক্ষাৎকার না দেওয়ার কথা জানান BERC চেয়ারম্যান। BERC কার্যালয়ে তার ব্যক্তিগত কর্মকর্তাও জানান, ক্যামেরার সামনে কথা বলেন না তিনি। পরে এক পর্যায়ে কথা বলতে রাজি হন সংস্থাটির অর্থ ও প্রশাসন বিভাগের সদস্য আব্দুর রাজ্জাক। তিনি জানান, অনিয়ম ঠেকাতে ভোক্তা অধিকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে মনিটরিং জোরদার করা হবে। প্রত্যেক জেলা প্রশাসকের তার নিজস্ব জুরিডিকশনে এই জিনিসগুলো তদারকি করা তাদের দায়িত্বের মধ্যে আছে, এবং আমরাও তাদেরকে বারবার এই ব্যাপারগুলো যাতে আরো প্রপারলি মনিটরিং হয় সেই ব্যাপারটা জোরদার করার জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি। এলপিজি সিলিন্ডার বিশেষজ্ঞের মতে, সমন্বয়হীনতার অভাবেই সমাধান নেই এলপিজির বাজারে, যার দায় নিতে হবে লাইসেন্স ইস্যুকারী প্রতিষ্ঠানকেই। ফুল এলপিজি সিলিন্ডারটাকে রাইট ওয়েতে ফিল করে রাইট সিলিন্ডার কাস্টমারের কাছে রাইট প্রাইসে পৌঁছে দেওয়ার জন্য একটা কম্বিনেশন হেল্প দরকার। অনেক সময় ডিসকাশন হয়, কিন্তু ইফেক্টিভভাবে এক্সিকিউশন হয় না। আমরা যখন এক্সিকিউশন করব, তখনই একমাত্র এই বাজারটা ফিরবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মনিটরিং দুর্বল থাকলে কেবল দাম নয়, নিরাপত্তা ঝুঁকিও বাড়বে। মনিটরিং করা উচিত, এবং এইটার জন্য যদি কোনো ব্যবস্থাপনা থাকে সেইটা অ্যাডাপ্ট করা উচিত। আমরা যে সিলিন্ডারগুলো ব্যবহার করি এগুলো কিন্তু সেফ সিলিন্ডার না। এই যে সেফটি নেটটা খুব ন্যারো, যে কেউ এখান থেকে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারে। দাম ও পরিমাপের পাশাপাশি লাইসেন্সবিহীন ও মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলে মত বিশেষজ্ঞদের। প্রায় 3 কোটি এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয় বাংলাদেশে, যার অধিকাংশই লাইসেন্সবিহীন এবং মেয়াদ উত্তীর্ণ। এমনকি এসব সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম নীতিও। এতে অনেক সময় ঘটছে বড় ধরনের দুর্ঘটনাও। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে নতুন পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে অর্থনীতিবিদরা বলছেন, নতুন দেশি পেঁয়াজ আসার আগ মুহূর্তে আমদানি হলে ঝুঁকিতে পড়বে কৃষক। তাই দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পরামর্শ তাদের। অন্তরা সেনের রিপোর্ট। চলতি মাসের শুরুতে হঠাৎ করে রাজধানীর বাজারে 80 টাকা থেকে পেঁয়াজের দাম চড়ে বসে 120 টাকায়। এতে অস্থিতিশীল হয়ে পড়ে বাজার। আপনার পেঁয়াজ 110 টাকা কেজি বিক্রি করতেছি। দেশি পেঁয়াজ চলতেছে 110 টাকা কেজি, আর হাইব্রিড চলে 108 টাকা, 60 টাকা। পেঁয়াজের আমদানি একটু কমে গেছে, এর জন্য তো দাম বেশি। এখন মুকামে কৃষকদের কাছে বেশি পেঁয়াজ নাই। পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে গেল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানির সুপারিশ পাঠিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এরপর গেল রোববার প্রয়োজনে আমদানির অনুমতি দেওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টাও। এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাআল্লাহ ঘটাবো। বাজারে নতুন দেশি পেঁয়াজ আসার আগে আমদানি শুরু হলে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হবেন বলে জানান অর্থনীতিবিদরা। নতুন পেঁয়াজ সেটা কিন্তু ওঠা শুরু হয়েছে। এই অবস্থায় পেঁয়াজের আমদানিটা, যেটা আমার মনে হয় যে সরকার যেটা দিয়েছে অনুমোদন, এতে একটা ক্ষতিও হতে পারে দেশে। তার কারণ এই যারা কৃষক তারা কিন্তু দাদন নিয়েছেন। এই মুহূর্তে আসলে এই ঢালাওভাবে আমদানি, সেটা কিন্তু আসলে এই যারা ঋণ নিয়েছেন তাদের অনেক বড় ক্ষতি করবে। পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ দাম বাড়ার জন্য বাজার তদারকির অভাবকেই দায়ী করছেন তারা। পেঁয়াজ যে
অনেক আছে বাজারে এরকম নয়, তবে ঘাটতিও নেই অত বেশি। যতটুকু ঘাটতি আছে আমার মনে হয় যে এখানে আসলে কৃত্রিম সংকট আছে, মানে এটা ইচ্ছা করে এই সংকটটা তৈরি করা রাখা হয়েছে। যারা সিন্ডিকেট করছেন তাদেরকে ধরতে হবে। আমি মনে করি যে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর এবং স্থানীয় প্রশাসন এদেরকে কাজ করতে হবে খুব নিবিড়ভাবে। আমদানি না করে সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনার পরামর্শ বাজার বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট, একদিনের বাচ্চা, পোলট্রি ফিড ও ওষুধের দাম বৃদ্ধির কারণে নীলফামারীর পোলট্রি খাতের ছোট ও মাঝারি খামারিদের ব্যবসায় ধস নেমেছে। বন্ধ হয়ে গেছে প্রায় অর্ধেক খামার। নতুন করে পোলট্রি ব্যবসায় আগ্রহ দেখাচ্ছেন না কেউই। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। সিন্ডিকেট ও নানা সংকটে পোল্ট্রি খাতে উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়েছে। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট, একদিনের বাচ্চা, পোল্ট্রি ফিড ও ওষুধের দাম বৃদ্ধির কারণে নীলফামারীর পোল্ট্রি খাতের ছোট ও মাঝারি খামারিদের ব্যবসায় ধস নেমেছে। খামারগুলোতে মুরগির বাচ্চার সংখ্যা সামান্য। বন্ধ হয়ে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে শুধু অবকাঠামো। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিরুৎসাহিত হচ্ছে খামারিরা। বিক্রি করে খাদ্যের টাকাটা দিতেই যায়, অল্প কিছু থাকে, তার উপর আমরা নিজেই করি। একটু যে লেবার দিয়ে করলে হইতো না, কিছু কিছু সময় আছে যে নিজের টাকাটাও থাকে না। বাচ্চা নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসার পরে যখন কোনো কারণে রোগাক্রান্ত হয়, এটার থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। কোনো সরকারের এই শিল্পটার প্রতি নজর নাই। আগে আমাদের খামারে ছিল অনেকগুলো, দেখা গেলো যে 100-150, এই আস্তে আস্তে ঝরে ঝরে গেতে গেতে দেখা গেল যে 30-40টা দাস। খাদ্যই সিন্ডিকেট, ডিমের সিন্ডিকেট, বাচ্চায় সিন্ডিকেট, এই কারণে আমরা অনেক আন্দোলন করতেছি, কোনোভাবেই আমরা সফলতা অর্জন করতে পারিনি। জেলা পশু সম্পদ এই কর্মকর্তা বলছেন, আমাদের কাজ হচ্ছে কারিগরি সহায়তা, ওষুধ ও টিকা প্রদান করা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিরুৎসাহিত হচ্ছে খামারিরা। আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে আমরা সাধারণত তাদেরকে কারিগরি যে সহায়তা, যেটা বিভিন্ন রকম পরামর্শ, টিকা প্রদান, এই কাজগুলি করে থাকি। নীলফামারী জেলায় লেয়ার মুরগি 48টা, ব্রয়লার মুরগি 434টা ও হাঁসের খামার রয়েছে 170টা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ভেঙে পড়েছে রংপুর মহানগরীর সড়ক ব্যবস্থাপনা। অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং, সিগন্যাল লাইট না থাকা, ট্রাফিক সংকট সহ নানা কারণে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। নগরবাসী বলছে প্রতিনিয়ত ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। রংপুর মহানগরী এখন পরিচিতি পেয়েছে যানজটের নগরী হিসেবে। অনিয়ন্ত্রিত ইজি বাইক, দুর্বল ট্রাফিক ব্যবস্থা এবং ফুটপাত দখলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া রয়েছে যত্রতত্র পার্কিং। নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপারমার্কেট, বাংলাদেশ ব্যাংক মোড়, সিটি বাজার সহ অন্তত ডজন খানেক স্থানে যানজট এখন নিত্যদিনের ঘটনা। ফলে ভোগান্তিতে নগরবাসী। সিও বাজার থেকে আপনার পুরাটাই জ্যাম, মানে ফুটপাত পর্যন্ত দখল করে নিয়েছে। কাছারি বাজার মোড়ে এখন জ্যাম দেখা যাচ্ছে, বা ছোট ছোট জায়গাগুলোর মধ্যে জ্যাম দেখা যাচ্ছে। ট্রাফিক আইনের অমান্য করে তারা বিভিন্ন স্থানে অটো বা রিক্সা দাঁড় করাচ্ছে। যানজটে তো হেভি পড়ে থাকি, মানে যাইতে আধা ঘন্টা, ওর বাজার থেকে আসতে আধা ঘন্টা, অথচ 2 কিলো রাস্তা নয়। এখান থেকে পরিত্রাণের জন্য আমরা মনে করি যে বিকল্প সড়কের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি নগরীর বিভিন্ন পয়েন্টে যে পুলিশ কাজ করছে তাদের আরও বেশি সক্রিয় হওয়া দরকার। গত 4 বছর আগে 60 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই লাইটগুলো পড়ে আছে অকেজো অবস্থায়। ফলে ম্যানুয়ালিভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হচ্ছে ট্রাফিক পুলিশের। লোকবল সংকটের কথা জানিয়ে ট্রাফিক বিভাগের দাবি, যানজট কমাতে নিয়মিত উচ্ছেদ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমিত জনবল নিয়ে শহরের যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো আছে, বিশেষ করে স্কুল যখন শুরু হয় এবং শেষ হয়, এই জায়গাগুলোতে বেশি করে কনজেশন হয়, তো আমরা সেখানে স্পেশাল টেক কেয়ার করি। ট্রাফিক বিভাগের তথ্য মতে রংপুর মহানগরীতে গড়ে প্রতিদিন যান্ত্রিক অযান্ত্রিক মিলে লক্ষাধিক যানবাহন চলাচল করে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সাপের উপদ্রব বেড়েছে ঠাকুরগাঁওয়ে। প্রায় সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। গত 5 মাসে প্রাণ হারিয়েছেন অন্তত 16 জন। সরকারি হাসপাতালগুলোতে রয়েছে ভ্যাকসিন সংকট। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট।
ঠাকুরগাঁয়ে হঠাৎ বেড়েছে সাপের উপদ্রব। এলাকাবাসী বলছেন প্রায়ই সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। তবে আক্রান্ত হওয়ার পর রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে গেলেও অ্যান্টিভেনম না থাকায় অনেকে মারা যাচ্ছে। বালের তো ইঞ্জেকশন নাই, তারপরে আসি দিনাজপুর যায় না, আধা আধি রাস্তার যায় না, ছড়া শেষ হয়ে গিয়া। উপজেলা একটা হাসপাতাল, এখানে ইঞ্জেকশন থাকবে না কেন? এটা তো সরকারের টাকার ইঞ্জেকশন থাকবে। আমার বুক খালি করতে কালকে এক বাবার বুক খালি হবে। একটি মাত্র কোম্পানি অ্যান্টিভেনম সরবরাহ করার কারণেই এ ধরনের সংকটে পড়তে হচ্ছে বলে জানান সিভিল সার্জন। একটি মাত্র কোম্পানি ইনসেপ্টা, তারা অ্যান্টিস্নেক ভেনম উৎপাদন করে এবং যখন সাপের কামড়ের উপদ্রব বৃদ্ধি পেয়েছিল তাদের উৎপাদন হয়তো তারা মজুদকে কিছুটা কমে এসেছিল এবং তারা হয়তো ঠিকমতো সরবরাহ করতে পারছিলেন না। আর ভ্যাকসিন সংকট সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের জেলার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের জন্য আমরা চিঠি দিয়েছি এবং আমরা এটা মন্ত্রিপরিষদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেও আমরা লিখেছি যেন তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সে বিষয়ে নির্দেশনা দিতে পারেন। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধির তথ্য মতে গত 5 মাসে ঠাকুরগাঁয়ে সাপের কামড়ে 16 জন মারা গেছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন অন্তত 10 জন। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্বিক পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। জম্মু ও কাশ্মীরের 2 জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ জানায় একটি ধীরে চলমান গাড়ি লাল বাতিতে থামার সময় বিস্ফোরণ ঘটে। ধ্বংসস্তূপে ছিন্ন ভিন্ন গাড়ি ও আহত ও নিহতদের দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে প্রায় 30 থেকে 40টি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরণের সঠিক কারণ এখনো তদন্তাধীন। দিল্লি পুলিশ কমিশনার জানান ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন এবং তদন্তের নির্দেশনা দিয়েছেন। মুম্বাই ও উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের পেছনে আরো বড় নেটওয়ার্ক বা সন্ত্রাসী কার্যক্রম আছে কিনা তা যাচাই করছে। আমরা এই ঘটনার তদন্ত করছি এবং সব সম্ভাবনাই যাচাই করছি। পূর্ণাঙ্গ তদন্ত শেষে ফলাফল জনগণকে জানানো হবে। ঘটনার কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করে। এটি একটি সন্ত্রাসী চক্রের অংশ বলে জানানো হয়েছে। মূল 2 জন অভিযুক্ত গ্রেফতারের পর বিস্ফোরণ সম্পর্কিত জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধারকৃত বিস্ফোরক সম্ভাব্য অ্যামোনিয়াম নাইট্রেট। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার প্রেসিডেন্ট আল শারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়াকে সফল দেশ হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এর মধ্য দিয়ে প্রথমবার হোয়াইট হাউসে সিরিয়ার কোনো প্রেসিডেন্ট বৈঠক করলেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বৈঠকে সিরিয়াকে সফল দেশ হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। সিরিয়া ইসরায়েলের মধ্যে সম্ভাব্য নিরাপত্তা চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করছে বলেও জানানো হয়। এদিকে ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শারাকে একজন শক্তিশালী নেতা হিসেবে অভিহিত করেন ট্রাম্প। শারার অতীত নিয়ে প্রশ্নের জবাবে সবারই কিছু কঠিন অতীত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গণমাধ্যম বলছে সিরিয়ার প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে আল শারার ওয়াশিংটন ডিসি সফরের প্রধান লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে সিরিয়ার ওপর সিজার আইন অনুযায়ী আরোপিত নিষেধাজ্ঞা স্থগিতের সময়সীমা আরও 6 মাস বাড়ানো হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেওয়ার ক্ষমতা শুধু মার্কিন কংগ্রেসের হাতে ন্যস্ত বলেও জানানো হয়। একসময় যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং যাকে গ্রেপ্তারে $1 কোটি পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল সেই সাবেক ইসলামপন্থী বিদ্রোহী নেতা আল শারা এখন নিজেকে রাষ্ট্রনায়ক হিসেবে পুনর্গঠিত করেছেন। তার নেতৃত্বে বিদ্রোহী জোট গত বছরের ডিসেম্বরে সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে আসাদ পরিবারের অর্ধ শতাব্দীরও বেশি সময় স্বৈরশাসনের অবসান ঘটায়।
নাসরিন রুমি, সময় সংবাদ। বক্তব্য বিকৃতির দায়ে বিবিসির বিরুদ্ধে $100 কোটি মামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও হোয়াইট হাউসের কাছে ক্ষমা চেয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির চেয়ারম্যান সামির শাহ। তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য বিকৃতির বিষয়টিকে বিচারের ভুল বলে উল্লেখ করেন তিনি। একই অভিযোগে পদত্যাগ করছেন সংবাদ মাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেভোরা টার্নেস। একের পর এক নাটকীয়তার জন্ম দিয়ে সংবাদ মাধ্যমের হেডলাইন জুড়ে থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রতিবেদনগুলো নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে দেখা যাচ্ছে না তাকে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের দুটি ভিন্ন সময়ের বক্তব্য একসঙ্গে সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপনার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাতেই আলোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ট্রাম্পের অভিযোগের পর একই দিনে পদত্যাগ করেছে সংবাদ মাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রে ভুলভাবে বক্তব্য সম্পাদনার অভিযোগকে পদত্যাগের অন্যতম কারণ বলা হচ্ছে। একই ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন বিবিসির চেয়ারম্যান সামির শাহ। এক বিবৃতিতে তিনি এই পদক্ষেপকে তার বিচারের ভুল বলে আখ্যা দেন। অভিযোগ স্বীকার করলেও তথ্য লুকানোর দায় অস্বীকার করেছেন তিনি। জানিয়েছেন যখনই কোনো প্রতিবেদন নিয়ে ধোঁয়াশা বা আপত্তি দেখা গেছে তার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিয়েছে তারা। তবে বিবিসির বিরুদ্ধে অভিযোগ শুধু তথ্যচিত্রটি নিয়েই নয়। সোমবার বিবিসির ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ মেমো প্রকাশ করে দ্য টেলিগ্রাফ। ইসরায়েল বিরোধী পক্ষপাত কিংবা ট্রান্সজেন্ডার অধিকার সংক্রান্ত প্রতিবেদন একপাক্ষিকভাবে উপস্থাপন, এমনকি অ্যাপ ব্যবহারকারীদের কাছে অভিবাসী ও আশ্রয় প্রার্থী সম্পর্কিত খবরের পুশ নোটিফিকেশন পাঠানোর ক্ষেত্রেও বিবিসি নিউজের পক্ষপাত দেখা গেছে বলে দাবি উঠছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পিছিয়ে যাচ্ছে বিপিএল এর নিলাম। 17 নভেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হতে পারে 21 নভেম্বর। নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে 13 জন দেশি এবং অন্তত 2 জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। অকশনে দেশিদের জন্য $4.5 কোটি আর বিদেশিদের জন্য অকশন ও ডিরেক্ট সাইনিং মিলিয়ে সর্বোচ্চ $3.5 লাখ খরচ করতে পারবে দলগুলো। এছাড়া অকশনের আগে সর্বোচ্চ 2 জন করে লোকাল ও ওভারসিজ প্লেয়ার সাইন করতে পারবে প্রতিটি দল। এক বিপিএলই নাড়িয়ে দিয়েছিল ফারুক আহমেদের চেয়ার। নানা বিতর্কের কারণে বিসিবি সভাপতির পদ হারিয়েছিলেন ফারুক। আমিনুল ইসলাম বুলবুলের কাছে 12তম আসরের সফল আয়োজন তাই ফার্স্ট প্রায়োরিটি। নবনির্বাচিত বোর্ডকে বিতর্কমুক্ত রাখতে প্রথমবারের মতো ব্রিটিশ এজেন্সি IMGর মাধ্যমে আয়োজন করা হচ্ছে বিপিএল। কিন্তু এত কিছু করেও ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর আগেই রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হর্তাকর্তাদের। চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে রয়ে গেছে বিতর্ক। একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। শোনা যায় ফিক্সিং ও খেলাপি ঋণ সহ নানা গুঞ্জন, যার কিছু কিছু তথ্য প্রমাণও রয়েছে। সব জেনে শুনেও কেন এমন প্রতিষ্ঠানকে ওনারশিপ দেওয়া হলো, কেন এভাবে চোখ কান বন্ধ করে রাখছে বিসিবি, এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে বিতর্ক মেলছে ডালপালা। বোর্ডের এলোমেলো অবস্থা আরও স্পষ্ট হচ্ছে নিলামের দিনক্ষণ পেছানোর খবরে। এবারও প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি রাখতে চেয়েছিল বিসিবি, কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কারণে শেষ পর্যন্ত নিলামের মাধ্যমে হবে খেলোয়াড় কেনা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও 17 নভেম্বর অকশনের তারিখ নির্ধারণ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল, কিন্তু সপ্তাহখানেক আগে দিনক্ষণ পরিবর্তন করা হলো। নতুন তারিখ হতে পারে 21 নভেম্বর। জানা গেছে প্লেয়ার্স অকশনের রুলস রেগুলেশনও নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে 13 জন দেশি ক্রিকেটার নিতে হবে, যাদের জন্য খরচ করতে পারবে সর্বোচ্চ $4.5 কোটি। আর অকশন থেকে বিদেশি ক্রিকেটার নিতে হবে অন্তত 2 জন। অকশনের আগে সর্বোচ্চ 2 জন করে লোকাল ও ওভারসিজ প্লেয়ার সাইন করাতে পারবে প্রতিটি দল। ডিরেক্ট সাইনিং ও অকশন মিলিয়ে ফরেন রিক্রুটদের জন্য খরচ করতে পারবে সর্বোচ্চ $3.5 লাখ বা $4.30 লাখ মতো। যেহেতু প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে $10 কোটি ব্যাংক গ্যারান্টি নিচ্ছে বিসিবি, তাই বলাই যায় ওই টাকার মধ্যেই স্কোয়াড গোছাতে হবে তাদের। সর্বোচ্চ 16 জন দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করতে পারবে দলগুলো। রিজার্ভ সহ প্রতিটি দল 22 সদস্যের স্কোয়াড মেইনটেইন করতে পারবে। ম্যাচে মিনিমাম 2 এবং ম্যাক্সিমাম 4 জন বিদেশিকে রেখে একাদশ সাজানো যাবে। এবারে পারিশ্রমিক পরিশোধের দিকটায় বেশ সতর্ক অবস্থানে গভর্নিং কাউন্সিল। সাইনিং এর সময় 25, লিগ পর্ব শেষ হওয়ার আগে 55 এবং টুর্নামেন্ট শেষ হওয়ার 1 মাসের মধ্যে বাকি 25% অর্থ পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এবার বদলে যেতে পারে বিপিএল এর ট্রফিও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বের ড্রয়ে এই গ্রুপের জায়গা পেল বাংলাদেশ। গ্রুপ এতে লাল সবুজের বাকি 3 প্রতিপক্ষ শক্তিশালী চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড। শক্তিশালী ভিয়েতনাম আর স্বাগতিক থাইল্যান্ড। হট ফেভারিট চীন ছাড়া থাইল্যান্ড ও ভিয়েতনামকে হারাতে পারলে গ্রুপ রানার্স আপ অথবা তৃতীয় হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। আর কোয়ার্টার ফাইনাল জিতলেই মিলবে অনূর্ধ্ব-20 বিশ্বকাপ খেলার টিকিট। এই ছিল সকাল 10টার সময় সংবাদের এখনকার আয়োজনে।